আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ বিরতির পর আবার তোমাদের সামনে আমি ক্লাসে ফিরে এলাম। তোমরা ইতিমধ্যে একটা বড় পরীক্ষা দিয়ে দিলে। পরীক্ষার পূর্বে লেকচার 10 তোমাদের সঙ্গে আমার সর্বশেষ ক্লাস হয়েছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, লেকচার 10-এ আমি তোমাদের গ্রাহামের ব্যাপন সূত্র শেষ করে ওই দিন শুধু তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। ওই দিন অন্যান্য বিষয় তেমন কিছু পড়াইনি। সেদিন তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা দিয়েছিলাম এবং সিলেবাস ভিত্তিক যত প্রবলেম ছিল সলভ করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকে আমরা আবার ক্লাসে ফিরে এসেছি। আজকে আমাদের লেকচার 11। আমরা পরিবেশ রসায়নই পড়ছিলাম। এ প্রসঙ্গে একটা কথা বলি, পরিবেশ রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জৈব রসায়ন। অনেক বড় এরিয়া জুড়ে এটা আছে এবং এটা আমরা দ্বিতীয় বর্ষে পড়ব। তবে প্রথম বর্ষে যে অধ্যায়গুলো আমরা পড়তে যাচ্ছি দ্বিতীয় পত্রের, তার মধ্যে অবশ্যই পরিবেশ রসায়ন প্রথম গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই জন্য আমাদের এই অধ্যায়টা শেষ করতে বেশ সময় লাগবে। এখানে সবগুলো বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যেটা পড়ব, পরিবেশ রসায়নের গ্যাসের গতি তত্ত্ব। আমরা ইতিমধ্যে গ্যাসের যতগুলো সূত্র আছে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, ডাল্টন আংশিক চাপ, গ্রাহামের ব্যাপন সূত্র, এগুলো সব শেষ করে এসেছি, বিশ্লেষণ করেছি, এগুলো ভিত্তি করে অঙ্কগুলো বা গাণিতিক প্রবলেম সলভ করেছি। গ্যাসের গতিতত্ত্ব কিন্তু নির্দিষ্ট কোনো বিজ্ঞানের সূত্র নয়। এটা যুগ যুগ ধরে বিভিন্ন বিজ্ঞানীর গবেষণা লব্ধ একটা ফল। গ্যাসের গতি প্রকৃতি নিয়ে, গ্যাসের কীভাবে গঠিত এবং এখানে এই যে সমস্ত উপাদান দিয়ে গঠিত সেগুলো কিভাবে মুভমেন্ট করে এবং তার ফলে কি হয় ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো এখানে স্বীকৃত হয়েছে, এইগুলো একত্রিত করেছেন বিশেষ করে দুজন বিজ্ঞানীর অবদান অনস্বীকার্য। বিজ্ঞানী বোল্টজম্যান এবং ম্যাক্সওয়েল এবং বোল্টজম্যান, এই দুজন বিজ্ঞানী এই গ্যাসের গতি তত্ত্বটার যে সমস্ত স্বীকার্য বা পস্টুলেটস আছে, এটা তারাই মেইনলি একত্রিত করতে ভূমিকা রেখেছিলেন বেশি। বন্ধুরা, তোমরা বইতে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য কোনো বইতে 6টি, কোনো বইতে 5টি, কোনো বইতে 8টি, কোনো বইতে 10টি, 12টি পাবে। আমি তোমাদের সবগুলো আলোচনা করব না, প্রধান 5টি নিয়ে এখানে আলোচনা করব। যে 5টি তোমাদের জানা অবশ্যই জরুরি এবং সেই 5টি নিয়েই তোমাদের সঙ্গে আমি এখন আলোচনা করব। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, চলো আমরা শুরু করতে যাই বা শুরু করে ফেলি। এসো, গ্যাসের গতিতত্ত্বের 5টি স্বীকার্য, আমি এটা এখন মুছে ফেলি। লেকচার 11 আমরা নিশ্চয়ই মনে থাকবে। প্রথম হচ্ছে, 5টি আগে লিখে আমি। নাম্বার 1, গ্যাসের গঠন। আমি একটু ডান দিকে লিখি, কারণ বোর্ডে যদি বাদ পড়ে যায় একটু গ্যাপ দিয়ে লিখছি। নাম্বার 1 হচ্ছে গ্যাসের গঠন। নাম্বার 2, আয়তন। নাম্বার 3, আকর্ষণ ও বিকর্ষণ। নাম্বার 4, চাপ। আর হলো গতিশক্তি। এই 5টি পয়েন্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, গ্যাসের গঠন অর্থাৎ গ্যাস কি দ্বারা গঠিত। আমরা যে গ্যাস দেখতে পাচ্ছি প্রকৃতিতে, এই গ্যাস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যে কণাগুলোকে বলা হয় অণু। কি বলা হচ্ছে?
অণু অণু দ্বারা গঠিত। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এগুলোকে বলা হয় পরমাণু। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এটাকে বলছি আমরা পরমাণু। নিষ্ক্রিয় গ্যাসে অণু পরমাণু একই জিনিস হয়ে যাচ্ছে আর কি। এনিওয়ে, তাহলে গ্যাস অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাকে আমরা অণু বা পরমাণু বলে থাকি। মানে এই মনে করো একটা পাত্রে গ্যাস আছে, আমরা জাস্ট এটা কল্পনা করি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গ্যাসগুলো গঠিত। এখন এই গ্যাস পাত্রের যে আয়তন, এখানে আরেকটা দ্বিতীয় কথা বলা হচ্ছে, গ্যাসের আয়তন আমরা কোনটাকে কাউন্ট করে থাকি? গ্যাসের আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। এই আয়তনটা হচ্ছে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের যে আয়তন, সেটাকে গ্যাসের আয়তন ধরা হচ্ছে। আয়তন বলতে যে এলাকায় এই অণুগুলো কিন্তু ছুটাছুটি করে, এরা কিন্তু এক জায়গায় স্থির না, ফ্রিলি মুভ করে, এদিক সেদিক ছুটাছুটি করে। তো এই ছুটাছুটি করে কতটুকু এরিয়ায় সে ছুটাছুটি করছে, সেই এরিয়াটাই হচ্ছে তার আয়তন। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রেখে আমি বলি, এই পাত্রের আয়তনের তুলনায়, অর্থাৎ গ্যাসের আয়তনের তুলনায় এই যে অণুগুলো আছে, সেই অণুসমূহের যে মোট আয়তন, সেটাকে গতিতত্ত্বের শিক্ষার্থে বলা হয়েছে অতি নগণ্য। এই জায়গাটা মনে রেখো, এটা আমি তোমাদের কোটেশন দিয়ে লিখে দিচ্ছি যে গ্যাসের আয়তনের সাপেক্ষে অণুসমূহের মোট আয়তন অতি নগণ্য। বন্ধুরা, এই যে পয়েন্টটা বললাম আয়তন সম্পর্কিত, এটা কিন্তু আমি তোমাদের কাছে পরে জানতে চাইব। এটা আমাদের পরে কাজে লাগবে। এই তত্ত্বটি গতিতত্ত্বে শেখায় যে এখানে কিছুটা ভুল আছে, হ্যাঁ, সেই ভুলটা কি পরে এটা বিশ্লেষণ করা হবে। এই জন্য আমি এটা কোটেশন দিয়ে লিখে দিলাম যে গ্যাসের আয়তনের সাপেক্ষে অণুসমূহের মোট আয়তন অতি নগণ্য। নগণ্য মানে উপেক্ষাযোগ্য। নাম্বার 3 যেটা বলছিলাম, আকর্ষণ বিকর্ষণ। গ্যাস অণুসমূহের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ, বল ক্রিয়াশীল বা বিকর্ষণ, এটাকে আকর্ষণ বিকর্ষণ বলা হচ্ছে। এখানে গতিতত্ত্বের শিকার যে বলা হচ্ছে গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই বললেই চলে। এটাও কোটেশন দিয়ে লিখছি, গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই বললেই চলে। তার মানে গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। এই 3 নাম্বার কথাটি, অর্থাৎ গতিতত্ত্বের শিকার যে এই দ্বিতীয় কথা আয়তন, আর তৃতীয় কথা আকর্ষণ বিকর্ষণ, এটা নিয়ে পরে আসব। এখানেও কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটি পরে আমাদের কাজে লাগবে, এটা মনে রেখো। চাপটা মুখে মুখে বলি। চাপটা হচ্ছে এই যে গ্যাস যে ছোটাছুটি করছে, অণুগুলো ছোটাছুটি করতে গিয়ে পাত্রের গায়েও ধাক্কা দিচ্ছে। তো পাত্রের গায়ে ধাক্কা দিলে একটা বল ক্রিয়াশীল মানে কার্যকর বল অনুভূত হচ্ছে। তো এই যে বলটা একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে ছোটাছুটি করতে গিয়ে, সেটাকেই বলা হয় চাপ। অর্থাৎ চাপটা হচ্ছে যে গ্যাস অণুসমূহ ছোটাছুটি করতে গিয়ে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে পাত্রের গায়ে, সেটাই হচ্ছে চাপ। এ সম্পর্কে তোমরা আগেই জানো বা জেনেছ, তো চাপটা আর আমি গভীরে গেলাম না। গতিশক্তি তো তোমরা মাধ্যমিকে শিখে এসেছ যে 12 mv², তাই না? 12 mv², ভিটা হচ্ছে বেগ। এখানে কিন্তু আমরা ভি এর পরিবর্তে সি ব্যবহার করব, 12 mc²। সিটাও বেগ, গ্যাস অণুসমূহের গড় বেগ, তবে এই বেগটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এই বর্গমূল গড় বর্গবেগ নিয়ে ডিটেলস তোমাদের আগামী ক্লাসে আমি আলোচনা করব। আপাতত তোমরা শুধু এটুকু মনে রেখো, এই যে সিটা হচ্ছে বেগ, এটা হচ্ছে গতিশক্তি।
গতিশক্তি পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। এখানে বলি গতিশক্তি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ কোনো গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। আর এই গতিশক্তিকে আমরা হাফ mc² দিয়ে প্রকাশ করি। তো বন্ধুরা, আমি গতিতত্ত্ব স্বীকার্যটা আরেকবার ছোট্ট করে তোমাদের সামনে বলে আমি সামনের দিকে চলে যাব। প্রথম কথা হচ্ছে, গ্যাস অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেগুলোকে অণু বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এগুলোকে পরমাণু বলে। আর আয়তন হচ্ছে, আয়তন বিষয়ক যেটা মূল কথা, যে গ্যাসের যে মোট আয়তন, এই অণুসমূহের যে মোট আয়তন গ্যাসের আয়তনের সাপেক্ষে অতি নগণ্য। আর আকর্ষণ বিকর্ষণ যে মূল কথাটা, সেটা হচ্ছে গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই বললেই চলে। আর প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে অণুসমূহ, সেটাকে চাপ বলে। আর গতিশক্তি, গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, গতিশক্তি প্রপোর্শনাল টু টি। বন্ধুরা, এটাই ছিল গতিতত্ত্বের স্বীকার্য। আমরা যে গতিতত্ত্ব নিয়ে আলোচনা করছি তার স্বীকার্য এই 5টা। আরও ছোট ছোট কিছু আছে যেগুলো আমি আলোচনায় আনছি না। সেটা হচ্ছে যে গ্যাস অণুসমূহ একটা সরল পথে ছুটাছুটি করে, অভিকর্ষজ কোনো প্রভাব নেই, ইত্যাদি ইত্যাদি। তারপর সংঘর্ষ সময়, এগুলো তোমরা পাবে। ওগুলো অতটা ইম্পর্টেন্ট না বলে আমি ওই দিকটা গিয়ে আমি সময় নষ্ট করলাম না। মূল এই কটা তোমরা মনে রেখো। আগে সিলেবাসে পরীক্ষায় বলতো যে 4টি স্বীকার্য লিখো, তখন এখান থেকে যে কোনো 4টা লিখলে 4 মার্কস পাওয়া যেত। যাই হোক, আমি ওদিকে আর গেলাম না। এখন যে বিষয়টাতে আসতে চাচ্ছি তোমাদের সামনে, সেটা হলো এই যে গতিতত্ত্বের স্বীকার্যের উপর ভিত্তি করে, এই গ্যাসের অণুর গতির উপরে ভিত্তি করে একটা সমীকরণ বিজ্ঞানীগণ প্রতিপাদন করেছেন। এই সমীকরণটার প্রতিপাদন তোমাদের ফিজিক্সে করতে হয়। পদার্থে তোমরা এটা করবে, ফিজিক্সে সেকেন্ড ইয়ারে তোমাদের সিলেবাসে আছে, তোমরা এটা করতে হবে। আমি গতীয় সমীকরণটা লিখে দেখাবো এখন, এবং সেখান থেকে কি করতে হয় সেটাও বলছি। যে গতিতত্ত্বের সমীকরণ বা গতীয় সমীকরণ, আমি এখন তোমার সেখানে যাচ্ছি এবং তার উপরে তোমাদের আলোচনায় আসছি। তাহলে গতিতত্ত্বের স্বীকার্য আপাতত এখানে আমি এটা মুছে ফেললাম, এটা আপাতত দরকার নেই। বোর্ডটা জায়গা স্পেস বাড়িয়ে নিলাম। আমি যাচ্ছি গতিতত্ত্বের সমীকরণ বা গতীয় সমীকরণ। গতিতত্ত্বের সমীকরণ, গতিতত্ত্বের সমীকরণ বা গতীয় সমীকরণ, যাই বলি না কেন একই কথা। গতিতত্ত্বের সমীকরণ বা গতীয় সমীকরণ গ্যাসের সমীকরণটা হচ্ছে PV = 1/3 mn²। এই সমীকরণটি ফিজিক্সে তোমাদের ডিডাকশন আছে, প্রতিপাদন করতে হয়। এটা কেমিস্ট্রিতে শুধু এই সমীকরণটা মুখস্থ রেখো, এবং প্রত্যেকটা আইটেম কি এটা পরিচয়গুলো আমি আগে বলে দিই, দেখে নাও। পি হচ্ছে গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এম গ্যাসের একটি অণুর ভর, একটি অণুর ভর, এন গ্যাসের মোট অণুর সংখ্যা, জি বর্গমূল গড় বর্গবেগ বা RMS বেগ। পি তোমরা পরিচিত তোমাদের কাছে চাপ, ভিও পরিচিত আয়তন, এম অণুর ভর এটাও বুঝতে পারছো, এন অণুর সংখ্যা এটাও বুঝতে পারছো। সিটা তোমাদের কাছে একটু অপরিচিত স্যার এটা আবার কি? এটা হচ্ছে যে আমি এটা মুছে ফেললাম, RMS বেগই বর্গমূল গড় বর্গবেগ, এটাকে আমরা বলি RMS বেগ, ইংরাজিতে রুট মিন স্কয়ার ভেলোসিটি, RMS বেগ বা রুট মিন স্কয়ার ভেলোসিটি।
আচ্ছা, এই বিষয়টি বর্গমূল গড় বর্গবেগ, আপাতত তোমরা শুধু এটুকু মনে রেখো, এটা গ্যাসের অণুর বেগ। আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে লেকচার 12-এ আমি এটা সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে জানাবো, ইনশাল্লাহ তথ্য দিব। আরেকটা কথা, এটাই যে বর্গমূল গড় বর্গবেগ, এটা তোমরা 10 সেকেন্ডে 10 বার উচ্চারণ করবে, দেখবো কে কে পারো। বর্গমূল গড় বর্গবেগ খুব দ্রুত, মানে 10 সেকেন্ড সময়ে 10 বার বলতে হবে। যারা পারছো সাকসেসফুলি তারা কমেন্টসে জানাবে যে স্যার আমি পেরেছি। তবে এখন তো অনলাইনে, আসলে তুমি পেরেছো কিনা আমি দেখতে পাচ্ছি না, তবে হয়তো অফলাইনে যখন ক্লাস নিব তখন দেখব যারা পেরেছি বলছো তারা আসলে পেরেছো কিনা এটা যাচাই করব। হ্যাঁ, বর্গমূল গড় বর্গবেগ 10 সেকেন্ডে 10 বার নিজে নিজে উচ্চারণ করে কমেন্টসে জানাও যে স্যার আমি এটা পেরেছি। ওকে, যাক বন্ধুরা, এখন যে কথায় আসতে চাচ্ছি আমি, এই যে গতীয় সমীকরণ আমি পেয়েছি, যেটা তোমাদের প্রতিপাদন করতে হলো না, জাস্ট মনে রাখবে যে গতীয় সমীকরণ এটা। এখান থেকে কি কি ডিডিউস করা যায়? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, ডাল্টন আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যাসের গতিশক্তি, আরএমএস বেগ, মানে আরএমএস বেগ মানে যে বর্গমূল গড় বর্গবেগ, এগুলো সব প্রতিপাদন করা যায়। আগের সিলেবাসে, তোমাদের আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাসে এগুলো সব করতে হতো, কিন্তু তোমাদের সিলেবাসে বর্তমানে দুটি ট্রেস দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গতিশক্তির হিসাব এবং আরএমএস বেগের হিসাব, এই দুটি মানে জোর দেওয়া হয়েছে। আমি আজকের ক্লাসে গতিশক্তির হিসাবে চলে যাব, আর আরএমএস বেগটা তো বলেছি আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব, মানে বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ নিয়ে আমি ডিটেলস আগামী ক্লাসে আলোচনা করব। তো অন্যগুলো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো তোমরা নিজেরা পড়ে নিও। এই জন্য পড়ে নিও, এগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় এখন হয়তো নাও আসতে পারে, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাই আমি বলবো এটা বাদ দিও না, অন্যগুলো পড়ে নিবে। আর তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটা আমি করিয়ে দিব। সেটা হচ্ছে গতিশক্তির হিসাব, গতীয় সমীকরণ থেকে গতিশক্তির হিসাব, আর গতীয় সমীকরণ থেকে আরএমএস বেগ নির্ণয়, এ দুটি আমি তোমাদের করব আজকের ক্লাসে। চলো আমরা গতিশক্তির হিসাবের দিকে যাই। চলো বন্ধুরা, গতীয় সমীকরণ থেকে গতিশক্তির হিসাব। এখন আমি যাচ্ছি কোথায়? গতীয় সমীকরণ থেকে গতিশক্তির হিসাব। গতি তত্ত্বের সমীকরণ থেকে গতিশক্তির হিসাব। গতিতত্ত্বের সমীকরণ থেকে এসো, আমি জাস্ট একদম হুবহু কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা জানি PV = 1/3 mn²। তুমি ইচ্ছা করলে পাশে লিখে দিতে পারো P সমান চাপ, V সমান আয়তন, M একটি অণুর ভর, N মোট অণুর সংখ্যা, C আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ, এটা লিখে দিতে পারো। না লিখলেও অসুবিধা নেই, তবে লিখলে ভালো। আচ্ছা, আমি লিখলাম না তোমাদের সময় বাঁচানোর জন্য। আমি যাচ্ছি কোথায়? এই সমীকরণ থেকে গ্যাসের গতিশক্তির হিসাবের সমীকরণের দিকে যাচ্ছি, বা PV = 2/3 × 1/2 mn²। দেখো আমি এখানে পরিবর্তন কতটুকু করেছি? এই 1/3 জায়গায় শুধু এইটুকু বেশি লিখেছি। এই যে 1/3 পরিবর্তে এইটুকু লিখেছি। কি পরিবর্তন হয়েছে দেখো তো? এটা সেম আছে, বাকি কিন্তু এক। এখানে PV আছে, এখানে PV আছে, mn² আছে, এখানে mn² আছে। এখানে দেখো তো 2/3 × 1/2 সমান কত হয়? 2 2 কাটা গেলে 1/3 হয়। জাস্ট একটু বীজগণিতিক সুবিধাটা আমি এখানে নিয়েছি। কেন না, আমার এই হাফটা এখানে প্রয়োজন আছে। ওই যে
হাফ এমসি স্কোয়ার সমান গতিশক্তি, সেই গতিশক্তিটা বের করার জন্য। হ্যাঁ, এই জন্য এখানে হাফ লিখেছি আমি। এই হাফটা লেখার জন্য এখানে 2/3 লিখতে হলো। তা এখানে জাস্ট 2/3 ইন্টু হাফ এমএনসি স্কোয়ার। ওকে, বা আশা করি বুঝাতে পেরেছি বন্ধুরা তোমাদের বিষয়টি। বা 2/3টাকে এপাশে নিয়ে এলাম, 3/2 পিভি ইজ ইকুয়াল টু হাফ এমএনসি স্কোয়ার, বা হাফ এমএনসি স্কোয়ারটা এদিকে নিয়ে এলাম, হাফ এমএনসি স্কোয়ার সমান 3/2 পিভি, বা এখানে আমি এন ইন্টু হাফ এমসি স্কোয়ার সমান 3/2 পিভি, হাফ এমসি স্কোয়ার। এটা কিন্তু একটি অণুর গতিশক্তি। এম হচ্ছে একটি অণুর ভর, আর সি হচ্ছে বেগ, আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গ বেগ। তো হাফ এমসি স্কোয়ার হচ্ছে একটি অণুর গতিশক্তি। তাহলে আমি লিখতে পারি বা এন ইন্টু একটি অণুর গতিশক্তি সমান 3/2 পিভি। আচ্ছা, আমি এখানে একটু দাগ দিয়ে দিই, ওই পাশটা ইউজ করব। এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি। যদি 1 মোল গ্যাস নিই, 1 মোল হলে এন এর মানটা কি হবে? অ্যাভোগাড্রোর সংখ্যা Na। আর 1 মোলের ক্ষেত্রে আমি পিভি ইজ ইকুয়াল টু আরটি লিখতে পারি। পিভি ইজ ইকুয়াল টু এন আরটি হয়, কিন্তু এন এর মান যদি 1 হয় তাহলে পিভি ইজ ইকুয়াল টু আরটি লিখা যায়। তাহলে আমি এখানে লিখতে পারি বা এন এ ইন্টু একটি অণুর গতিশক্তি সমান 3/2 আরটি। কখন? এটা হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এটা আমি এই দিক দিয়ে দেখাচ্ছি। এই 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে কি হয়? 1 মোল গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এনটা হয়ে যাবে Na, অ্যাভোগাড্রোর সংখ্যা। আর পিভির জায়গায় আরটি লিখতে পারি। পিভির জায়গায় আরটি কিভাবে হলো? আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু এন আরটি, এটা আমরা জানি। তো 1 মোল মানে এন এর মান যদি 1 হয় তাহলে পিভি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে সেই পিভির জায়গায় আমি আরটি বসিয়ে দিলাম, বাস পিভির জায়গায় আরটি বসিয়ে দিলাম। ওকে, তাহলে শুধু এন এর জায়গায় এন এ বসালাম 1 মোলের জন্য, আর পিভির জায়গায় আরটি বসিয়ে দিয়েছি। বা এখানে লক্ষ্য করো, এন এ ইন্টু একটি অণুর গতিশক্তি। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে যদি একটি অণুর গতিশক্তিকে গুণ করা হয় তাহলে আমি বলতে পারি 1 মোল গ্যাসের গতিশক্তি, 1 মোল গ্যাসের গতিশক্তি সমান 3RT/2। ওকে বন্ধুরা, সরি আমার এটা পড়ে গেছিল। এনিওয়ে, এই সমীকরণটা তোমরা মনে রেখো, এই যে 1 মোল গ্যাসের গতিশক্তি 3RT/2, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অল গ্যাস। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করো, শুধু টি আছে, তাপমাত্রার উপরই গতিশক্তিটা নির্ভর করে। আমরা গতিতত্ত্বে শিকার যে 5 নাম্বার যেটা ছিল, যে তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে, দেখেছিলাম। সো ওই 1 মোল গ্যাসের গতিশক্তির হিসাব আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমি তোমাদের এই সূত্রের উপর ভিত্তি করে, আচ্ছা যদি বলা হয় একটি অণুর গতিশক্তি, তা একটি অণুর গতিশক্তি এটা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ। এটা আমি বলে দিই, এটা মনে রেখো যে একটি অণুর গতিশক্তি সমান
এই 3RT/2-কে NA দিয়ে ভাগ করতে হবে। ব্যাস, এটা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এখন বন্ধুরা আমি একটা গাণিতিক সমাধান করব। চলো আমরা এই সূত্রের উপর ভিত্তি করে আমি 1 মোল গ্যাসের গতিশক্তি বের করব। আমি মুছে ফেলি এখন, তোমরা এটা ভালো করে মনে রেখো, এটা তো থেকেই যাচ্ছে, বারবার তোমরা দেখার সুযোগ পাবে। আমি একটা ছোট্ট অঙ্ক করব, অঙ্ক করার পর তোমাদেরকে একটা প্রবলেম দিব, সেই প্রবলেম দিয়ে আজকে ক্লাসটা শেষ হবে ইনশাআল্লাহ। তো চলো আমি একটা অঙ্ক করি। অঙ্কটা হচ্ছে গাণিতিক সমস্যা। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত হিসেব করো। সমাধান। আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু, সরি পিভি না, এটা জানতে জানতে একটু মুখস্থ হয়ে গেছে না। 1 মোল গ্যাসের গতিশক্তি, 1 মোল গ্যাসের গতিশক্তি সমান 3RT/2। বন্ধুরা শুধু একটি মান জানলেই তুমি পারবে, সেটা টি এর মান। টি কত? এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 300 কেলভিন। এক্ষেত্রে টি সমান 300 কেলভিন, টি হচ্ছে 300 কেলভিন। আর কত? আর এর মান তো তোমরা 2টা জানো, 3টা জানো, হ্যাঁ, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। আর আমরা ব্যবহার করি সাধারণত 2টা, লিটার অ্যাটমসফিয়ার 0.0821, আর এসআই পদ্ধতিতে হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। বন্ধুরা মনে রেখো, আবারও বলছি মনে রেখো, গতিশক্তি হিসাব করার ক্ষেত্রে আর এর মান শুধুমাত্র কেবলমাত্র এসআই পদ্ধতিটাই আমরা ব্যবহার করব। এসআই পদ্ধতিটা ব্যবহার করব কেন? কারণ শক্তির একক আমরা জুল ব্যবহার, এখানে 1 মোল গ্যাসের গতিশক্তি যেটা বের হবে সেটা জুল এককে বের করব। কোন এককে? জুল। আর এসআই পদ্ধতিতে আর এর মানটা দেখো জুল আছে এখানে, এক্ষেত্রে আর কি হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এই যে জুল জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শক্তির একক, এই যে জুল। এই জন্য আমরা শুধু এই এককটা ব্যবহার করব। মনে রেখো, আমরা আর এর মান ব্যবহার করব 8.314। এইটা ভুল করো না, তাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে। এটা যেন ভুল না হয়, মনে রেখো। ব্যাস, আর এর মান আমরা জানি ফিক্সড একটি, শুধু টি জানলেই গতিশক্তি পেয়ে যাবে। সমান 3 × 8.314 × 300 / 2, এত জুল। কত হচ্ছে ক্যালকুলেশন করো তো, আমি একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়, আমারটা ঠিক হয় নাকি। ভুল হলে বলে দিও আবার কমেন্টসে। আমি পাচ্ছি 3741.3 সমান 3741.3 জুল। আচ্ছা বন্ধুরা, এটা কি শুধু অক্সিজেন গ্যাসের গতিশক্তি? না, যে কোনো গ্যাসের। দেখো এখানে কিন্তু আণবিক ভরটার কিচ্ছু নেই, যে কোনো 1 মোল গ্যাসের ক্ষেত্রে যে কোনো গ্যাসের গতিশক্তি এটা। কিন্তু যদি ভর দেওয়া থাকতো এখানে, মনে করো 10 গ্রাম বা 4 গ্রাম বা 6 গ্রাম, তখন কিন্তু চেঞ্জ হয়ে যেত, তখন কিন্তু হিসাবে একটু ঝামেলা হতো। হ্যাঁ, তখন কিন্তু এখানে ওই ভরটাকে মোলে কনভার্ট করতে হতো। আচ্ছা, এরকম একটা প্রবলেম তোমাদের আমি এখন একটু দিব, হ্যাঁ, ভর দিয়ে একটু এখনই দিব। তার আগে তাহলে এটা আমরা শিখে গেলাম যে এটা
এই আর এর মানটা তো পেয়ে গেলাম যে এটা প্রয়োগ করব। আর এটা এই 1 মোল যদি অক্সিজেন বলেছি, 1 মোল হাইড্রোজেনের গতিশক্তি এটা, 1 মোল নাইট্রোজেনের গতিশক্তিও এটা, 1 মোল মিথেনের গতিশক্তি এটা, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি এটা মোলের ক্ষেত্রে। এবং অণুর ক্ষেত্রে ওই সেম, একটি অণুর গতিশক্তি যে তোমরা ক্যালকুলেশন করে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা সকল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমি তোমাদের আজকে এমসিকিউ দিচ্ছি না, এমসিকিউ পরে দেবো ইনশাল্লাহ। আজকে একটা হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা তোমরা পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপে, আমি যে হোয়াটসঅ্যাপটা দেবো সেখানে পাঠাবে। আচ্ছা, আমি হোমওয়ার্কটা তোমরা এক্ষুনি আমি এটা মুছে ফেলি। হোমওয়ার্কটা একটু ফলো করো এবং এই হোমওয়ার্কটা তোমরা সেকশন ভিত্তিক অ্যান্সার দিবে। তোমাদের তো গত ক্লাসে কিন্তু আমি কোনো হোমওয়ার্ক দিতে পারিনি, কারণ গত ক্লাসে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। অতএব আজকে কে কে ভালো করেছে সেটা বলতে পারছি না। এখন এসো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 8 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত হিসাব করো। 1 মোল গ্যাসের ক্ষেত্রে কিন্তু মানটা পরিবর্তন হবে, কিন্তু যখনই গ্রাম দিয়ে দিব পরিবর্তন হয় না, কিন্তু যখন গ্রাম দিয়ে দিব তখন কিন্তু পরিবর্তন হবে চেঞ্জটা। আমি এটা তোমরা হিসেব করো, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি হিন্টস দিয়ে দিই, হোমওয়ার্ক সাধারণত হিন্টস দিয়ে দিই, এখনও হিন্টস দিয়ে দিচ্ছি। হিন্টসটা হচ্ছে, তোমরা জানো যে 1 মোল গ্যাসের গতিশক্তি সমান 3RT/2। তাহলে 8 গ্রাম অক্সিজেন, যে 8 গ্রাম অক্সিজেন সমান 8/32 মোল। গ্যাসের ভরকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করা হয় তাহলে মোল পাওয়া যায়। 8/32 মোল গ্যাসের গতিশক্তি সমান 3RT/2 ইন্টু 8/32 জুল। বাকিটা তোমরা ক্যালকুলেশন করবে, আর আমি বলবো না। আমি তোমাদের হিন্টস দিয়ে দিয়েছি, এই হিন্টসের উপরে ভিত্তি করে এই উত্তরটা তোমরা পাঠাবে। আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি এটাতে পাঠাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাবে, সেটা হচ্ছে, দাঁড়াও নাম্বারটা বলি, একটু ওয়েট করো। নাম্বারটা হচ্ছে ওই টেলিটকটা না, আমার যে গ্রামীণ নাম্বারটা আছে সেটাতে দিবে। 01714802997, 01714802997। আজ বেলা 3টার মধ্যে, আজ বেলা বিকাল 3টার মধ্যে এই অ্যান্সারটা পাঠাবে। সেকশন উল্লেখ করে দিবে, কোন সেকশন থেকে তুমি দিচ্ছ সেই সেকশন মেনশন করে উত্তরটা পাঠাবে। আগামী ক্লাসে আমি তোমাদের ঘোষণা করব যে কোন সেকশন বিজয়ী হয়েছে, বা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। ওকে বন্ধুরা, আমাদের ক্লাস আজকে এখানে শেষ। তোমরা ভালো থাকো। আশা করি এখন তো করোনা অনেক কমে আসছে, আশা করি কমে যাবে। তোমাদের সঙ্গে আশা করি অতি দ্রুত অফলাইনে ক্লাস নিতে পারবো, দেখা হবে সামনাসামনি। আল্লাহ আমাদেরকে ততদিন ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।